This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যতবার ফোনে কল করা হচ্ছে সুইচ অফ। না মারতে পারে না আমার সঙ্গে বিশ্বাস নেই যে এই খুনটা আমার ভাই করছে। ওনাকে তো আমরা খুঁজতে পাঠিয়েছি ওইখানটায়। লস্করের একটা ভালোবাসা ছিল টুয়ার্ডস খাদিজা বেবি। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আজকের হটস্পট। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি রিজেন্ট পার্ক এলাকায় এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে যে বিষয়টা নিয়ে এখানে ছুটে আসা, আজকের হটস্পটে ছুটে আসা, তার কারণটা হচ্ছে ওই কাটা মাথায় রহস্যের জট। সেটারই সেকেন্ড পার্ট নিয়ে আজকে এখানে এসে পৌঁছানো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যেখানে আজকে এসে পৌঁছেছি এই জায়গাটা থেকেই ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। অর্থাৎ গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম কাটা মাথা উদ্ধার হয়েছিল এবং আজকে যেখানে রয়েছি, যেখানে কাটা মাথা উদ্ধার হয়েছিল সেখান থেকে বেশি দূরে নয়, সেখানে উদ্ধার হয়েছে ওই মহিলার দেহ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি তারপর থেকে এলাকার স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই আতিয়ার, অর্থাৎ যে এই ঘটনায় যাকে আটক করা হয়েছিল, সে কিন্তু পুলিশের সামনে মেনেও নেয় যে সে এই ঘটনার সঙ্গে যুক্ত, সে এই খুনের সঙ্গে যুক্ত। তারপর তাকেও নিয়ে আসা হয় এই এলাকায়। তারপর কি হলো জানবো। আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন। আতিয়ারকে নিয়ে আসা হলো এই এলাকায় আজকের হটস্পটে। তারপর কি হলো তুমি যদি একটু বলো। দেখো, আতিয়ারকে যখন এখানে নিয়ে আসা হলো, সরাসরি তাকে ঠিক এই যে একেবারে গলি সেইখানে নিয়ে যাওয়া হলো। আর এই জায়গাটায় মূলত যেটা রয়েছে সেটা হলো একেবারে ঘন জঙ্গল, যেখানে কোনোভাবে কোনো কিছু পড়ে রয়েছে সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। একেবারে যদি কোনোভাবে কোনো গন্ধ পাওয়া যায় তাহলে স্বাভাবিকভাবে সেটা বোঝা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। এবার প্রশ্ন এটা হতে পারে যে তাহলে একজন ব্যক্তি সে এই কাণ্ড করছে, কিন্তু তারপর সে কিভাবে সেখানে ওই পুরো যে সেই বস্তা, দুখানা বস্তা, শরীরের 3টে অংশ কিভাবে ফেললো। তার কারণ এই দেখো, এই যে রাস্তাটা, এই রাস্তাটা এখানে গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি সে নিয়ে আসলো, হেঁটে একেবারে সেই বস্তা সেখানে ফেলে দিল। যেই জায়গায় এই বস্তা ফেলছে সেখানটা সে কি করে আগে থেকে জানলো? তার কারণ সে পেশায় একজন রং মিস্ত্রি। তার মানে কি রেকি করা হয়েছিল হতে পারে? নিঃসন্দেহে রেকি করা হয়েছিল। আর এলাকা সম্বন্ধে তার কিন্তু পুরোপুরি একটা ধারণা রয়েছে। ধারণাটা এতটাই বেশি, তার কারণ সে মূলত কোথায় কোথায় কাজ করে। সে যেমন গল্ফ গ্রিনে কাজ করে, রিজেন্ট পার্ক এলাকায় কাজ করে, গ্রাহামস রোড এলাকায় কাজ করে। তুমি জানো যে গ্রাহামস রোডে কিন্তু প্রথমে তার যে মাথা, সেই যে যখন মাথাটা ফেলে দিয়েছিল পেয়েছিল, আর দেহর অংশ এখানে পাওয়া গেল কেন? তার কারণ এই যে যেই জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটা পুরোপুরি একেবারে নির্জন, অন্ধকার। আর এমনকি যদি কারোর বাড়িও থাকে সে বুঝতে পারবে না ওইখানে কি রয়েছে। আর একটা কারণ রয়েছে ওখানে ফেলার, যেই জায়গাটায় ফেলেছে তার আশপাশটা যদি দেখি সেখানে কিন্তু প্রচুর প্লাস্টিক বন্দি অনেক কিছু ফেলা রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সেই প্লাস্টিকে কি রয়েছে, কে ফেলে গেল, কখন ফেলে গেল, এই প্রশ্নগুলো কিন্তু সব থেকে বড় কঠিন। আর এই জায়গাটাই মূলত ব্যবহার করা হয়েছে, বা বলা ভালো এই সুযোগটাকেই ব্যবহার করা হয়েছে, যেই সুযোগটাই কিন্তু সব থেকে ওইখানে ফেলে দিয়ে মূলত চলে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, যদি এই রাস্তাটাই আমি বলি, এই রাস্তাটা দিয়ে কোনো ব্যক্তি হেঁটে আসছে, হেঁটে এসে একেবারে এই যে গলিটা রয়েছে এইটা হলো ওপেন অ্যাক্সেস। এইখানে যে কেউ যেতে পারে, কোনো রকম কারোর বাধা নেই, কোনো নিষেধ করার কোনো জায়গা নেই। এখান থেকেও যদি সেই ঢোকে ওই অভিযুক্ত, অর্থাৎ এইখান থেকে ফেলে দিয়ে অনায়াসে চলে যেতে পারবে, কেউ কোনো বাধা দেবে না। আর এই জায়গাটা একেবারে নিস্তব্ধ, কোনো রকম কোনো লোকের আনাগোনা তুলনামূলক কম, শহর কলকাতার মধ্যে হলো। আর যদি তুমি বলো যে আলো,
এইখানে কিন্তু একেবারে এই জায়গাটা শুধুমাত্র এই জায়গাটা কিন্তু অন্ধকার, অর্থাৎ এই জায়গায় যদি রাত্রিবেলা, যেটা পুলিশ অনুমান করছে এই মুহূর্তে যে রাত্রের দিকেই হয়তো এইটা মূলত ব্যবহার করা হয়েছে এই পুরো সময়টাকে। আরেকটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে যেটা পুলিশ মূলত খতিয়ে দেখছে, যে যেখানে মাথা পাওয়া গেল আর দেহের 3টে অংশ পাওয়া গেল, এই দুটোর মধ্যে ডিস্টেন্স 500 থেকে 600 মিটার, অর্থাৎ আচ্ছা সুশোভন, এখানে আর একটা পয়েন্ট আমি একটু বলতে চাইবো, সেটা হচ্ছে গতকালও যখন আমরা এখানে এসেছিলাম আমরা দেখেছিলাম পুলিশ কুকুর কিন্তু এই সামনের রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গেছিল, তাই তো? তাহলে সেটা একটা বড় ক্লু। একেবারেই এই জায়গাটাই বলছিলাম যে একজন ব্যক্তি এলো, তার হাতে একেবারে দেহের অংশগুলো রয়েছে, সে সেই জায়গায় ফেলে দিয়ে সে কিন্তু আবার হেঁটে চলে যাচ্ছে, অর্থাৎ সে পুরোপুরি প্ল্যানিং, তুমি যে কথা বলছিলে যে প্ল্যানিংটা তার পুরোপুরি ছিল। আর এই রাস্তাটায় কিন্তু একেবারে অনেকজন একসঙ্গে থাকে ঠিকই, কিন্তু কোনোভাবে যে কোনো ব্যক্তি রাতের দিকে, বিশেষত গভীর রাতের দিকে, মনে রাখতে হবে এটা শীতের রাত, সেই জায়গায় কিন্তু গভীর রাতের দিকে কেউ এলে বোঝা যাবে না, আর সেই সময়টাকে এবং জায়গাটাকে মানে প্লাস পয়েন্ট হয়েছে বিষয়টা। একদম তাই, অবশ্যই আমাদের তো এই পয়েন্টগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি আপনাদেরকে যেটা বলছিলাম, এই এলাকায় কিন্তু যথেষ্ট মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। এখানে কয়েকজন রয়েছে, আমি বরং সাধারণ মানুষজন তাদের সঙ্গে কথা বলি। এই বাড়ির যিনি সদস্য ছিলেন তিনি এই মুহূর্তে নেই, তবে যিনি এখানে রয়েছেন তিনিও এখানেই থাকেন। আপনাকে একটু জানতে চাইবো এলাকাটা কেমন? এলাকাটা খুবই ভালো, মানে কলোনির মধ্যে এটাই একটা রেপুটেড শিক্ষিত একটা মানে মার্জিত এলাকা। এখানে কোনো দিন কোনো রকম এরকম ধরনের ঘটনা আশেপাশেও কোথাও এরকম কিছু হয়নি। এই ঘটনার পর আমরা রীতিমতো একদম নিরাপত্তাহীনতায় ভুগছি, মানে ভাবনা করাই যায় না, এরকম শিউরে উঠছেন যখন ভাবছেন। আর মানে যত রাত গড়ায় তত এলাকা কেমন হয়, মানে এখানে তো প্রচুর সাধারণ মানুষজনের যাতায়াত অনেক রাত অবধি হতে পারে, সেখানে তোমরা এখানেই থাকো, কাছাকাছিই থাকো, সেখানে এরকম একদম সামনের বাড়িতে তার পেছনে এরকমভাবে একটা বডি ফেলে দিয়ে যাওয়া হলো, কি মানে তোমাদের রিয়াকশন কি? না সত্যি এটা তো খুব আনএক্সপেক্টেড ব্যাপার, ঠিক আছে, মানে আমাদের কারোর মানে পক্ষে এটা জানা সম্ভব না যে কে রাত্রেবেলা কখন, কারণ এটা খুব মানে রেপুটেটেড পাড়া, ঠিক আছে, এরকম আগে কোনো দিন এখানে হয়নি, ঠিক আছে, তো এটা ফার্স্ট টাইম। তো আর এখানে মাঝরাত পর্যন্ত লোকে যাতা আসা করে, ঠিক আছে, আর এখানে অনেকে ময়লা ফেলে যায়, আমরা বলে জিনিসটাকে বন্ধ করার চেষ্টায়, ঠিক আছে, বেশ কিছুটা বন্ধ করতে পেরেছি। তো ঘটনাচক্রে এরকম একটা ইনসিডেন্ট হবে আমাদের এটা কেউ মানে এক্সপেক্টেড না, ঠিক আছে, মাঝখান থেকে হ্যারাসমেন্ট আর কি বলবো। আর এখানে এলাকার আরও একজন বাসিন্দা আমাদের সঙ্গে রয়েছেন, এবং এই যে বাড়িটা এখানে রয়েছে আমার একদম বাহাতে, সেই বাড়ির একদম পেছনে ওই মৃতদেহ ফেলা হয়েছে, মানে কাটা মুন্ডু তো অন্য জায়গায় পড়েছে, বাকি দেহাংশ এখানে ফেলা হয়েছে। এরকম একটা এলাকায় এই ধরনের ঘটনা, সামনেই তো আপনাদের কাছেই আপনাদের বাড়ি, মানে কতটা আতঙ্কের গ্রাস করেছে আপনাদেরকে? দেখুন, আতঙ্কের ব্যাপার সবচেয়ে আশ্চর্য জিনিস, আমি প্রথম সকালে ইউটিউবে TV9 এই খবরটা পাই যে মুন্ডুটা পাওয়া গেছে গল্ফ গ্রিনে, কিন্তু সেটা যে আমার পাশের বাড়িতে তার বডি পাওয়া যাবে এরকম কোনো ধারণার বাইরে ছিল। তা আমি অফিস থেকে ফিরছি, আমার ছেলে আমাকে জানালো যে বাবা এরকম একটা ব্যাপার হয়েছে, তো সেটা আমি তো জানি না, কিন্তু এটা আশঙ্কা এবং আতঙ্কের ব্যাপার সাংঘাতিক, যে এই বডিটা আনতে গেলে তো কোনো একজন আনতে পারেনি, তাহলে এর সঙ্গে অনেকেই জড়িত, এবং কি উদ্দেশ্যে করলো সেটা তো তদন্তের সাপেক্ষ, কিন্তু এইরকম একটা জায়গা কেন চয়েস করে নিল, এবং যারা এনে রেখেছে তারা কোনো স্থানীয় কিনা, তাহলে আমরা কাদের সাথে আছি, এটা যথেষ্ট আতঙ্কের ব্যাপার। বেশ, অনেক ধন্যবাদ। আপনার কথা বলছিলাম একজনের সঙ্গে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তথ্য পাওয়া যাচ্ছে, প্রাথমিক যে ময়নাতদন্তের রিপোর্ট, তাতে জানা যাচ্ছে যে ওই মহিলাকে প্রথমে কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়, তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়, এবং তারপর ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। আচ্ছা, নিহতের বাড়ির পরিস্থিতি কি, এবং তার বাড়িতে মানুষজন যারা রয়েছেন, যারা তার পরিবারের মানুষজন রয়েছেন, সদস্যরা রয়েছেন, তারা কি বলছিলেন, এর আগে আমরা পৌঁছে গেছিলাম সেখানকার মানুষজন কি বলছেন শুনুন। আচ্ছা, আপনাদের প্রথমে মানে এটা কি জানতে পেরেছেন যে জামাইবাবু যিনি সেই বলেছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত? না, আমরা জানতে পারিনি। আপনাদের কি মনে হয়, মানে জামাইবাবু কি যুক্ত ছিল না? না না না, জামাইবাবুকে আপনারাই কি বলেছিলেন দেখার জন্য? হ্যাঁ, আমরা যখন আমার নন্দের পাইনি তখন আমরা ফোন করেছি যে ও ভাই একটু দেখো না ওখানে কোথায় আছে কি, দেখতে বলেছিলাম। বাড়িতে এখন 9টা বাজে, এখন আসছে না, তুমি দেখো, উনি দেখতে গেছিলেন। তারপরে আপনারা জানতে পেরেছেন এখন পুলিশের কাছে সেই জামাইবাবু কিন্তু স্বীকার করে নিয়েছে যে এই ঘটনার সঙ্গে সে যুক্ত। স্বীকার করে নিয়েছে? হ্যাঁ, এটা আমরা সেটা জানি না।
আপনাদের কখনো কোনো সন্দেহ হয়েছিল যে এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে বা কিছু? আমাদের কোনো সন্দেহ হয়নি। জামাইবাবু কেমন ছিল, মানে ওই যে ভালো ছিল। চার বিরুদ্ধগুলো ভালো ছিল। কোনো রকম কোনো রাগারাগি ঝগড়াঝাটি কিছু কি ছিল এনাদের মধ্যে? না না না, তাহলে এখন তো সে বলছে যে আমি যুক্ত রয়েছি, মানে এই ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশের জেরায় কিন্তু স্বীকার করেছে। তাহলে মানে আপনার কেন মনে হয় যে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে উনি? হয়তো ভেতরে ভেতরে কিছু হয়েছিল, ওরা জানে, আমি তো জানি না। বাড়িতে কিছু এমনি এমনি সামনাসামনি কখনো কিছু দেখেননি? কিছু দেখিনি আমরা। এমনি শান্ত আপনার। এমনি শান্ত। আর যে নিহত মানে যে মারা গেছে সে কেমন ছিল? ও ভালো ছিল। কারোর সঙ্গে এলাকায় কারোর সঙ্গে? না না, এখানে অনেকজন এলাকাবাসীরাও রয়েছে, আমি কথা বলি তাদের সঙ্গে। এমনি হ্যাঁ, যে মারা গেছে, মানে যে মারা গেছে নিহত খাতিজা, সে কেমন ছিল? সে ভালো মেয়ে ছিল, হ্যাঁ, সবার সাথে হেসে গেলে কথা বলতো। ওকে যদি কেউ গালাগালি দিত ও হেসে কথা বলতো। আচ্ছা, মানে ওই এমন একটা ভালো মেয়ে ছিল। আর রোজ কলকাতায় যেহেতু কাজ করতো আর প্রতিদিন যা আসা করতো। হ্যাঁ, কখনো কি কারোর সঙ্গে ঝামেলা হয়েছে পরিবারের? না না, সবার সাথে মিলনসই, সবার সাথে হেসে গেলে কথা বলে। হ্যাঁ। আচ্ছা, আপনারা প্রথম কি শুনলেন এই ঘটনা যখন ঘটলো? তারপর প্রথম কি শুনলেন, কি খবর এলো আপনাদের? প্রথম খবর এসছে আমাদের কাছে যে একটা মুন্ডু পাওয়া গিয়েছে। হ্যাঁ, প্রথম জামিনহারা থানা থেকে আমাদের বাড়িতে ফোন এসছে যে খোদেজা বিবি আপনাদের কি হয়? তা আমার হাজব্যান্ড বলছে যে আমার বোন হয়। তা বলছে যে উনি, তা বলছে আপনার ওই আতিয়ার রহমানের নাম বলছে, বা ওটা কি হবে? আমার ভগ্নিপদ হয়। তারপরে এবারে উনি ফোনটা কেটে দিয়ে আমার এখানে গ্রামের মেম্বার সদস্যের কাছে নিয়ে গেছিল ফোন। ওখানে গিয়ে কি কথাবার্তা হয়েছে আমি জানি না। আচ্ছা, এমনি পরিবারের সদস্যদের সঙ্গে কোনো সমস্যা নেই? না না, কোনো সমস্যা নেই। সে কিন্তু এখন পুলিশের কাছে, পুলিশের জেলায় স্বীকার করেছে যে এই ঘটনার সঙ্গে সে যুক্ত। এবার সে একাই এই ঘটনা ঘটিয়েছে নাকি তার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে সেটা তদন্ত সাপেক্ষ। দেখুন, নিহতের পরিবার জামাইবাবুকে সন্দেহ করতে নারাজ ছিল, কিন্তু সে যদি এখন নিজেই স্বীকার করে নেয় যে সে ঘটনার সঙ্গে যুক্ত, তারপর নিহতের পরিবার কি বলছে আমাদের সামনে, চলুন কথা বলা যাক। দিদি বাড়িওয়ালার বাড়ি থেকে কাজ করে, একটাই বাড়ি কাজ করে না, আবার এ বাড়িটা করে আরেকটা বাড়ি যায়, আবার আরেকটা বাড়িতে করে আরেকটা বাড়ি যায়, আরেকটা বাড়িতে করে আরেকটা বাড়ি যায়, এরকম 14-15টা ঘর কাজ করে করে কখন বাড়ি ফিরে যায় আতিয়ারও, আমার স্বামীও জানে না, আমিও জানি না। মারতে পারে না আমার স্বামী, এতদিন মারেনি। অত পিছনে চিন্তা করছি যে আমি একা খেটে আমার 5টা মুখে রেয়ে দিই, আমার 5টা মেয়ে, আমার আর কেউ নেই। ওই স্বামী কাজ করে আইলে তবে আমরা খাবো, তাহলে আমার স্বামী ওই পথে আমরা করি, বাধা খালে কাজ কাম করি খাই। আমি এখন যে ভাবতে পারিনি যে আমার দিদিরও ফোন করেছে। আজকে আমি বহুত বছর এখানে এসিস, তো জামাই বোন হয়ে গিয়েছে ও। না 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 না, কোনোদিন আমি বিশ্বাস করতে পারছি না যে এই খুনের সঙ্গে আমার ভাই জড়িত। আমার ভাই যে এই খুনটা করছে এর মধ্যে আমাদের বিশ্বাস নেই যে এই খুনটা আমার ভাই করছে। এটা একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে আমি মনে করছি। আচ্ছা, যার বাড়ির একদম পেছনেই এরকম ধরনের একটা মুন্ডহীন ধর এনে ফেলা হয়েছে, ভাবুন তাকে কতটা আতঙ্ক গ্রাস করে রয়েছে। এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, কতটা আতঙ্কিত। ভেবেছিলেন একবারও যে কাটা মাথা যেখান থেকে উদ্ধার হয়েছে তার অনতি দূরে আপনাদের বাড়িতে এরকম একটা ধর পড়ে থাকবে? আমরা কোনোভাবেই এরকম ধরনের জিনিস আশাই করতে পারি না। কালকে যখন এই খবরটা আমরা শুনতে পেয়েছিলাম, বায়া ফেসবুক আমরা জানতে পেরেছিলাম, তো তখনই আমি ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে আমরা যেই খবরগুলো মানে টিভিতে শুনতে পাই সেগুলো এলাকাতে ঘটছে সেটাতেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। তো এই খবরটা আজকে যখন আমি জানতে পারি, তো তখন আমি ভীষণভাবে মানে আতঙ্কিত হয়ে পড়েছি যে আমার বাড়িতে এরকম ধরনের একটা ঘটনা কিভাবে ঘটতে পারে। আর এটা এই শীতকালের সুযোগ নিয়েছে যেহেতু, তো সেই জন্য মানে কিন্তু এই রকম পাড়াতে এর আগে কখনো ঘটেনি, তাই আমরা এরকম ধরনের কিছু ঘটবে বলে আশাই করতে পারি না। একদম আপনার মুখে চোখে একদম বোঝাই যাচ্ছে, আতঙ্কের ছাপ লেগে রয়েছে, একদম বোঝাই যাচ্ছে। আচ্ছা, পুলিশের তদন্ত জোর কদমে চলছে। ডিসি এসএসডি বিদিশা কলিতা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আতিউর লস্করের একটা ভালোবাসা ছিল টুয়ার্ডস খাদিজা বিবি। ওকে অনেকদিন ধরে ও পার্সু করছিল। মোটামুটি 2-3 দিন আগে খাদিজা বিবি, দ্যাট ইজ ডিসিজড, ওকে ওর ফোনটা ব্লক করে দিয়েছিল। তো এটার জন্যেও ওর একটা মানে খুব একটা রাগ একটা হয়, একটা রোম্যান্টিক ফিলিং একটা আতিউর লস্করের মধ্যে ছিল টুয়ার্ডস দ্য ডিসিজড, কিন্তু ডিসিজড ওটাকে অ্যালাউ করছিল না। সেটাই
এখন অবধি আমরা যতটা বুঝতে পেরেছি ওটাই মোটিভ ছিল। কিন্তু কেন খুন, এই বিষয়টা অনেকেই জানতে ইচ্ছে করছে, সাধারণ মানুষজন অনেকেরই জানতে ইচ্ছে করছে যে পরিবারই তো সদস্য, একই পরিবারের সদস্য, তাকে কেন একজন মারতে গেল। এই বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করি। সুপ্রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপ্রিয়ার সঙ্গে কথা বলবো। সুপ্রিয়া, তোমার কাছে ঠিক কি তথ্য রয়েছে, মানে এই আতিয়ার কেন এরকম ধরনের একটা নৃশংস খুন করতে গেল? তন্নিশা, দেখো, ইতিমধ্যেই পুলিশি তদন্তে যে তথ্য উঠে এসছে বা তদন্তকারীদের সামনে এখনো পর্যন্ত এই আতিউর রহমান বা আতিয়ার সে যে কনফেস করেছে, তার যে কনফেশন, তাতে কিন্তু সে যেটা দাবি করছে যে দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল এবং সম্প্রতি বা বিগত বেশ কিছুদিন যাবত সেই সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল বা সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই নয়, ডিসি এসএসডি তিনিও যেটা দাবি করলেন যে শুধুমাত্র সম্পর্কের দূরত্ব নয়, তার পাশাপাশি দিন কয়েক আগেই এই খাতেজা বিবি সে নিজের মোবাইল ফোন থেকে এই আতিউর রহমানের যে মোবাইল নাম্বার সেটা ব্লক করে দেয়। এমনকি এই যে সম্পর্কের একটা টানাপোড়েন চলছিল তার জন্য কিন্তু একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল আতিউর রহমানের মধ্যে। এমনকি বৃহস্পতিবার সকালে দুজনে একসঙ্গে ডায়মন্ড হারবার থেকে ট্রেনে করে কলকাতায় আসে এবং তারপরে দুজনে দুজনের গন্তব্যস্থল বা কাজের জায়গাতে চলে যায়। এমনকি বৃহস্পতিবার বিকেলে এই খাতেজা বিবির সঙ্গে মালঞ্চ সিনেমা হল সংলগ্ন এলাকায় টালিগঞ্জের দুজনে দেখা করে। আর তারপরেই এই আতিউর রহমান সে খাতেজা বিবিকে তার যে কাজের জায়গা রয়েছে, যেখানে তিনি রঙের কাজ করছিলেন, সেই জায়গাতে নিয়ে যায় এবং তাকে সে তার সঙ্গে কেন তার সম্পর্কের অবনতি হচ্ছে বা তার থেকে কেন দূরে চলে যেতে চাইছে, তার মোবাইল নাম্বার কেন ব্লক করে দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে দুজনের মধ্যে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আর সেই জায়গা থেকে তার ক্ষোভের পরিস্থিতি এতটাই চরম পর্যায়ে পৌঁছে গেছিল যে প্রথমে তাকে ধাক্কা মারার পর খাতেজা বিবি পড়ে যায়, পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে। এমনকি সেখানেই কিন্তু ক্ষান্ত হয়নি এই আতিউর রহমান, তারপর তাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে, এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে ধারালো অস্ত্র দিয়ে তার দেহের 3টে টুকরো করা হয় এবং 3 টুকরো করে সেই দেহাংশগুলোকে বস্তাবন্দি করে, 2টো বস্তাবন্দি করে। অর্থাৎ সুপ্রিয়, কাল যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তখন থেকে এই বিষয়টা আমরা বলছিলাম এবং আলোচনা করছিলাম, হয়তো চরম প্রতিহিংসা থেকেই এই ঘটনা ঘটেছে এবং যে বিষয়টা সামনে এলো তদন্তের পরে যে এর নেপথ্যে রয়েছে, এই নৃশংস খুনের নেপথ্যে রয়েছে সম্পর্কের টানাপোড়েন। আমরা আশা করবো এই ধরনের নৃশংস ঘটনা যাতে এরকমভাবে না ঘটে এবং যাতে মানুষের মানসিকতার বদল হয়, এই আশা নিয়ে আপাতত আজকের হটস্পট এখানে শেষ করছি। অন্যান্য খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলায়।